তোর বাড়িতে আমার জন্য একটা ঘর রেখে দিস। ব্যালকনিতে দাঁড়িয়ে বাবার এই কথাটা কানে বেজে যাচ্ছিল বকুলের। তাদের পরিবারটা ছিল খুবই ছোট, মেয়ের জন্য বাবা আর বাবার জন্য মেয়ে। হেসে খেলেই কেটে যাচ্ছিল দিনগুলো। বকুলের অনেক ছোটোবেলায় তার মা মারা যান। তারপর থেকেই বাবাই কোলে পিঠে মানুষ করেছেন তাকে। অর্থনৈতিক অবস্থা বিশেষ ভালো না হলেও বকুলের বাবা বিমলবাবু নিজের সাধ্যমতো খরচ করে মেয়েকে পড়াশোনা শিখিয়েছিলেন। সঙ্গতে ছিল বকুলের মেধা। ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করার পর চাকরি পেতে বকুলের কোনো সমস্যা হয়নি। চাকরিও পেয়েছে ভালো জায়গায়। খুব আনন্দেই কাটছিল বকুলের দিনগুলো। আগামী জীবন নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। বাবা আর মেয়ে মিলে অনেক জায়গায় ঘুরতে যাবে, নিজেদের জন্য একটা বাড়ি হবে। এতদিন ধরে তো ভাড়া বাড়িতেই কেটে গেল। কিন্তু চাকরির 1 বছর হতে না হতেই বিমলবাবু মেয়েকে পাত্রস্থ করে দিলেন। শরীরটা সুবিধাজনক মনে হচ্ছিল না তার। তিনি চলে গেলে এই দুনিয়ায় আর কেউ থাকবে না মেয়েটার পাশে। এই চিন্তায় আর দেরি করতে চাইলেন না তিনি। মেয়েকে এসব কথা জানাননি যাতে সে দুশ্চিন্তা না করে। হয়তো বিয়েটা করতেই চাইবে না। অনেক অভিমান জমেছিল বকুলের মনে। আমাকে এত তাড়াতাড়ি বিদায় করে দিচ্ছ কেন বাবা? স্মিত হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বিমলবাবু বলেছিলেন, কোথায় বিদায় করছি মা, যাওয়া আসা তো লেগেই থাকবে। মেয়ে বাবার বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছিল। বিমলবাবু বলেছিলেন, চিন্তা কিসের? তোর বাড়িতে আমার জন্য একটা ঘর রেখে দিস, আমি গিয়ে থাকব। বিয়ের প্রথম বছর ভালোই কাটল। তারপরেই বিমলবাবুর শারীরিক অবস্থার অবনতি শুরু করল। বকুল ঠিক করল বাবাকে নিজের কাছে এনে রাখবে। সেই মতো জানালো তার স্বামী অর্ণবকে। বাবার শরীরটা ভালো যাচ্ছে না, ভাবছি বাবাকে এনে রাখবো। মা বাবাকে জানিয়েছ? সেই মতো বকুল তার শ্বশুর শাশুড়ির ঘরে গেল কথাটা জানাতে। শুনে তো তারা আকাশ থেকে বললেন, এখানে এখানে কোথায় এনে রাখবে, জায়গা কই? সেসব নিয়ে চিন্তা করবেন না মা, ওই দিকের ওই ছোটো ঘরটা, ওইটা পরিষ্কার করে ব্যবস্থা করে নেব। ওই ঘরে তো কত জিনিসপত্র আছে, দেখেছো তো, সেসব রাখবে কোথায়? হ্যাঁ, কিছু ভাঙাচোরা টেবিল চেয়ার আছে, এমনিতেই তো কোনো কাজে লাগে না মা। তখন বকুলের শাশুড়ি বলে উঠল, কাজে লাগবে কি লাগবে না সেসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। এইরকম আরও 2-4 কথা শোনার পর বকুল বুঝতে পারল তার বাবার এখানে আসা নিয়ে বাড়ির লোকজন সম্মত নয়। তাই অগত্যা রোজ অফিস থেকে বাড়ি ফেরার পথে বাবাকে দেখে সে বাড়ি ফিরত। কিন্তু তাতেও আপত্তি। এত রাত্রে বাড়ির বউ বাড়ি ফিরবে, সংসারের কাজকর্ম করবে কে? তাহলে চাকরিটা ছেড়ে দিক। আবার ওইদিকে বাবার কাছে গিয়ে থাকতে চাইলেও সেখানেও সকলের সমস্যা। বকুলের তো জেরবার অবস্থা। এই রকমই একদিন মাঝরাতে বকুলের বাবা ইহলোক ত্যাগ করলেন। তার শেষ মুহূর্তে বকুলের আর পাশে থাকা হলো না। নির্জনে নিঃশব্দে চলে গেলেন তিনি। বাবার কাজকর্ম মিটে যেতে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বকুল বাবার ভাড়া বাড়িতে চলে গেল। যে বাড়িতে তার বাবার শেষ কটা দিনের ঠাঁই হলো না, সেখানে থাকার আর কোনো ইচ্ছে নেই। অর্ণব সবটাই দেখল চুপচাপ। বকুলের শ্বশুর শাশুড়ি অনেক রাগারাগি করছিলেন। কোনো উত্তর দেয়নি বকুল। বাড়িওয়ালাকে গিয়ে বলেছিল এবার থেকে ও একাই এখানে থাকবে। আর বাড়িওয়ালাও খুব স্নেহ করতেন তাকে। তিনি আর কোনো আপত্তি করলেন না। এইভাবে প্রায় 9-10 মাস অতিক্রান্ত। এরপর বকুল ভাড়া বাড়ি ছেড়ে একটা নিজের ফ্ল্যাটে চলে গেল। অর্ণবের ব্যাপার স্যাপার বুঝতেও পারে না ও। ওকে ফিরেও আসতে যেমন বলে না, তেমন আবার চিরদিনের মতো সম্পর্ক চুকিয়ে দেওয়ার
প্রসঙ্গও তোলে না। মাঝে মধ্যে ফোনে খোঁজ নেয়, দেখা করতে আসে, চা খেয়ে আবার চলে যায়। বকুলকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কথাই বলে না। যদিও বকুল ওই বাড়িতে আর ফিরতে চায় না, তবুও সে মনে মনে ভাবে যদি একবার অর্ণব বলতো তাহলে অন্তত তাদের ভবিষ্যৎ সম্পর্কে অর্ণব কী পরিকল্পনা করছে তার একটু আঁচ করতে পারত। প্রায় মাস দুয়েক পর হঠাৎই একদিন অর্ণবের সাথে রাস্তায় দেখা হলো বকুলের। উস্কো খুস্কো চুলে, খোঁচা খোঁচা দাড়ি ভর্তি মুখে কোথায় একটা যেন চলেছে হন্তদন্ত হয়ে। বকুল জিজ্ঞাসা করল, কী গো, কোথায় চলেছ? থতমত খেয়ে অর্ণব বলে, এই একটু দরকারে। এমন অবস্থা কেন? শরীর ঠিক আছে? বাড়ির সবাই ঠিক আছে তো? অর্ণব বলে, হ্যাঁ, সব ঠিকঠাকই আছে। চলে যাওয়ার জন্য পা বাড়ায় অর্ণব। বকুল হাত চেপে ধরে। কি হয়েছে বলো আগে। অর্ণবের চোখ তখন ছলছল করে ওঠে। কতকাল পর বকুল তার হাতখানা ধরল, আর মনে মনে ভাবে এখনও ভালোবাসে বকুল এত কিছুর পরেও। তারপরেই বলে, আমায় ক্ষমা করে দাও বকুল, সেদিন আমি কিচ্ছু করতে পারিনি তোমার জন্য। আমার জন্যই তো তোমার বাবা একা একা মারা গেছেন, মেয়েটার মুখটাও দেখে যেতে পারেননি। বকুল বলে, থাক থাক ওসব কথা। না, থাকবে না। এতদিন ধরে এত চেষ্টা করেও কথাগুলো বলে উঠতে পারিনি তোমায়, আজ বলতে দাও প্লিজ। ঠিক আছে, কি হয়েছে সেটা আগে বলো। একটু চুপ করে অর্ণব বলে, তুমি তো জানোই যে আমি কাকাদের সঙ্গে একই বাড়িতে থাকি, আমার মা বাবাও থাকে। ওই বাড়িটা আমার বাবার আর কাকার পৈতৃক বাড়ি। আমরা বুঝে উঠতে পারিনি কাকা কখন নিজের নামে বাড়িটা করে নিয়েছে। আমাদের উঠে যাওয়ার জন্য কয়েকদিন টাইম দিয়েছে। এসবে আমার বাবা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি করতে হয়েছে। এর মধ্যে থাকার জন্য একটা বাড়িও খুঁজতে হবে, সেই কাজই করছি। এত কিছু হয়ে গেল তাও আমাকে জানাওনি। অর্ণব বলে, কোন মুখে জানাবো? তোমার বিপদের দিনে আমিও তো পাশে থাকতে পারিনি, আর এখন আমি তোমায় ব্যবহার করব? আর তখন বকুল অর্ণবের কাঁধে হাত রাখে। এখানে ব্যবহার করার কথা কোথা থেকে আসছে? আমি কি একেবারেই পর হয়ে গেছি তোমার? অর্ণবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এত মাস পর শ্বশুরবাড়ির দরজায় এসে দাঁড়ায় বকুল। তাকে দেখতে পেয়ে শাশুড়ি মা বেরিয়ে আসেন। চিন্তা, ধকল সবেরই ছাপ পড়েছে তার মুখে। তখন বকুল শাশুড়ি মাকে বলে, আর সময় নষ্ট করা যাবে না মা, আজ রাতে ডাল ভাত খেয়ে নেওয়া যাবে ক্ষণ। চলুন সবাই মিলে বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, কাল সকাল সকাল রওনা দিতে পারবো তাহলে। বকুলের শাশুড়ি নীরবে চেয়ে থাকেন, কিছু বুঝতে পারেন না। পরের দিন খুব সকাল সকাল সবাই মিলে চলে আসেন বকুলের ফ্ল্যাটে। আজ বকুলের একাকী ফ্ল্যাট তার পরিবারকে পেয়েছে। 3 বেডরুমের ফ্ল্যাট তার। একটায় বকুল ও অর্ণব, আর একটায় তার শ্বশুর শাশুড়ি থাকেন। তৃতীয়টায় ওটা বকুল তার বাবার জন্য রেখেছে। রোজ সন্ধে দেওয়ার পর ওই ঘরে একটা হালকা আলো জ্বালিয়ে রাখেন। ঘরে একটা আলো জ্বালিয়ে জানালার পাশটায় একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসে সে। জানালাগুলো খোলাই থাকে। বাইরের হাওয়ায় টেবিলে রাখা বই খাতার পাতা এলোমেলো হয়ে যায়। একটা পেপারওয়েট চাপিয়ে দেয় বকুল। দমকা হাওয়াতেও ওই প্রদীপ কিন্তু নেভে না, স্থির হয়ে জ্বলে থাকে। বকুল জানে বাবা তার মেয়ের জন্য স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ সবটুকু নিয়েই তার সঙ্গে আছেন। বাবার ছবিটার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে বকুল, অর্ণবের সঙ্গে কখনো ঝগড়া হলেও
আমি কিন্তু তোমার ঘরটায় থাকতে আসবো বাবা। বকুলের মনে হয় তার বাবা যেন হাসি মুখে বলে ওঠেন, আসিস মা, আসিস।